স্টার্ট করছি একটা নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে বায়োমলিকিউলস। এই বায়োমলিকিউলস চ্যাপ্টারে আমরা কী কী পড়ব? ফার্স্ট আমরা দেখব যে হোয়াট ইজ বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস কী, এর ডেফিনেশন কী, এর টাইপস কী আছে, ক্লাসিফিকেশন কী আছে, তার মধ্যে কোন কোন কম্পাউন্ডসগুলো ইনক্লুডেড হয়ে থাকে, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা ডিসকাস করব। দেন আমরা ডিসকাস করব মাইক্রোমলিকিউলস সম্পর্কে। আজকের লেকচার, আজকের যে আমাদের লার্নিং, সেগুলো আমাদের এই পর্যন্ত লিমিটেড থাকবে। তো ফার্স্ট আমরা দেখি হোয়াট ইজ বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস পড়তে গেলে আমাদেরকে জানতে হবে যে একটা অর্গানিজম, একটা ইন্ডিভিজুয়াল কী দিয়ে তৈরি হয়। যদি আমরা দেখি একটা ইন্ডিভিজুয়াল কী দিয়ে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে অনেকগুলো অর্গান সিস্টেম যখন কোঅর্ডিনেটলি ফাংশন করে একটা ইন্ডিভিজুয়াল কিন্তু এক্সিস্ট করে। এই অর্গান সিস্টেমগুলো কী দিয়ে তৈরি? এই অর্গান সিস্টেমগুলো ডিফারেন্ট অর্গানস দিয়ে তৈরি, আর সেই অর্গানসগুলো কী দিয়ে তৈরি? ডিফারেন্ট টাইপসের টিস্যুস দিয়ে তৈরি। আমরা পড়েছি ডিফারেন্ট টাইপসের টিস্যু প্ল্যান্ট এবং অ্যানিম্যাল বডির ক্ষেত্রে কী কী আছে, যেখানে আমরা দেখতে পাই যে টিস্যু আবার কী হচ্ছে, এ গ্রুপ অফ সেলস দ্বারা ফর্মেশন হয়ে থাকে। এই যে গ্রুপ অফ সেলস, এই সেলের মধ্যে কী থাকে? সেলের মধ্যে কিন্তু ডিফারেন্ট সেল অর্গানেলিস প্রেজেন্ট থাকে, আর তাছাড়া কী হচ্ছে, ডিফারেন্ট মলিকিউলস প্রেজেন্ট থাকে সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজম ছাড়াও ডিফারেন্ট যে সেল অর্গানেলিসগুলো আছে, সেই সেল অর্গানেলিসগুলোতেও কিন্তু ডিফারেন্ট টাইপসের মলিকিউলস প্রেজেন্ট থাকে। এই যে মলিকিউলসগুলো আছে সেগুলো মেবি ইনঅর্গানিক অর মেবি অর্গ্যানিক। তাহলে ইনঅর্গানিক মলিকিউলসও হতে পারে, আবার সেটা অর্গানিক মলিকিউলসও হতে পারে। এখন কোশ্চেন উঠে আসছে যে একটা সেলের মধ্যে কী কী ইনঅর্গানিক কম্পোনেন্টস আমরা দেখতে পাই। জেনারেলি আমরা একটা সেলের মধ্যে যদি ইনঅর্গানিক কম্পাউন্ডস দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ওয়াটার প্রেজেন্ট আছে অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস অর আয়ন্স প্রেজেন্ট আছে, যেগুলোকে আমরা সোডিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড এগুলোকে সম্পর্কে জানি। তো সেগুলো হচ্ছে কি আমাদের ইনঅর্গানিক কম্পোনেন্টসের মধ্যে। আর অর্গানিক মলিকিউলসের কথাও যদি বলি, তাহলে এই যে অর্গানিক মলিকিউলস যেগুলো একটা লিভিং অর্গানিজমসের বডিতে পাওয়া যাচ্ছে, সেগুলোকে আমরা কি বলছি? বায়োমলিকিউলস, যেটাই আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োমলিকিউলস এর ডেফিনেশন তাহলে কী হবে? এর ডেফিনেশন হবে দ্য অর্গানিক মলিকিউলস অর অর্গানিক কম্পাউন্ডস হুইচ আর ফাউন্ড ইন এ লিভিং টিস্যু আর কল্ড বায়োমলিকিউলস। তাহলে ডেফিনেশন আমরা দেখলাম। তাহলে এখানে কি ডেফিনেশন লেখা আছে? অর্গানিক মলিকিউলস হুইচ আর প্রেজেন্ট ইন লিভিং অর্গানিজম অর লিভিং টিস্যু আর কল্ড বায়োমলিকিউলস। এই যে বায়োমলিকিউলস, এগুলো জেনারেলি দু রকমের হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি মাইক্রোমলিকিউলস, আর একটাকে আমরা বলে থাকি ম্যাক্রোমলিকিউলস। কখন একটা বায়োমলিকিউলসকে আমরা মাইক্রোমলিকিউলস বলবো, আর কখন একটা মলিকিউলসকে আমরা ম্যাক্রোমলিকিউলস বলবো। জেনারেলি আমরা যদি কাট অফ ভ্যালু দেখি, তাহলে সেটা কি হচ্ছে 1000 ডাল্টন। বাট এনসিআরটিতে আমাদেরকে এক জায়গাতে বলছে যেখানে 18 to 800 ডাল্টন এই যে লিমিট আছে, এই যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে যাদের মলিকুলার ওয়েট হয়, সেই সমস্ত অর্গানিক মলিকিউল বা কম্পাউন্ডগুলোই হচ্ছে মাইক্রোমলিকিউলস। আর ম্যাক্রোমলিকিউলস কাদেরকে বলবো? যাদের কি হচ্ছে মলিকুলার ওয়েট 1000 ডাল্টনের বেশি, তাদেরকে আমরা কি বলবো? ম্যাক্রোমলিকিউলস বলবো। নাও আমরা বায়োমলিকিউলস সম্পর্কে তো জানলাম। এবার আমরা জানি একটা সেলের মধ্যে যে কম্পোনেন্টসগুলো আছে বা কম্পোজিশনগুলো আছে, তাদের এভারেজ কম্পোজিশন কী কী হয়ে থাকে, এবং সেক্ষেত্রে তাদের কন্টেন্ট বা অ্যামাউন্টের অর্ডার কী হয়, ডিক্রিজিং অর্ডারে আমরা সেটাকে দেখব। তাহলে কম্পোনেন্টস অফ ইন এ সেল যদি আমরা দেখি, বা কম্পোজিশন ইন এ সেল যদি আমরা দেখি, তাহলে সেখানে সবথেকে বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে ওয়াটার, দেন কী থাকে? প্রোটিন, দেন নিউক্লিক অ্যাসিড, দেন কার্বোহাইড্রেট, দেন লিপিড, অ্যান্ড লাস্ট আয়ন্স অর মিনারেলস আমরা দেখতে পাবো। এগুলোকে আমরা পরে পরে এক একটা কম্পাউন্ডকে ধরে ধরে ডিসকাস করব। আমরা গোটা চ্যাপ্টার জুড়ে এগুলোকেই পড়ব। কিন্তু কোশ্চেন উঠে আসছে, এই যে কম্পোনেন্টগুলো আমরা দেখতে পেলাম, এগুলো যে প্রেজেন্ট আছে একটা সেলের মধ্যে বা একটা লিভিং টিস্যুর মধ্যে, সেটাকে আমরা কিভাবে জানতে পারলাম? তো তার জন্য বিষয় হচ্ছে আমাদের এলিমেন্টাল অ্যানালিসিস বলে একটা প্রসেস আছে, যে প্রসেস সম্পর্কে আমরা পড়ব। এই এলিমেন্টাল অ্যানালিসিস আমরা লিভিং টিস্যুর ক্ষেত্রে করি বা আর্থ ক্রাস্টের ক্ষেত্রে করি। দুই ক্ষেত্রে সিমিলারিটি দেখা যায়। তাহলে আর্থ ক্রাস্টেও যে সমস্ত এলিমেন্টাল কম্পোনেন্ট আছে, আমাদের হিউম্যান বডিতেও কিন্তু অলমোস্ট সিমিলার কম্পোনেন্টসগুলো প্রেজেন্ট আছে, এলিমেন্টাল কম্পোনেন্টসগুলো প্রেজেন্ট আছে। এলিমেন্টাল কম্পোনেন্টস, নট দ্য কম্পাউন্ডস। কম্পাউন্ডসের কথা বলা হয়নি এখানে, এলিমেন্ট কথা বলা হয়েছে, মানে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোর কথা বলা হচ্ছে। তো সেগুলোকে আমরা পরে একটা চার্টের মধ্যে দেখবো, অবভিয়াসলি তখন আমরা এটাকে ডিসকাস করব। তো এনসিআরটি ফার্স্ট যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ আছে, সেখানে কিন্তু এটাই ডিসকাস করেছে আর্থ ক্রাস্টে যে এলিমেন্টাল কম্পোজিশন আছে, তার সঙ্গে হিউম্যান বডিতে বা যে কোনো লিভিং অর্গানিজমের বডিতে যে সমস্ত এলিমেন্টাল কম্পোজিশন আছে, তাদের সিমিলারিটি অনেক ক্ষেত্রে দেখা যায়। দেন আমরা দেখি যে এই যে অ্যানালিসিসের কথা বললাম আমরা,
তো সেই অ্যানালিসিস কীভাবে করা হয়, তাই টপিক্সের হেডিং কি, হাউ টু অ্যানালাইজ কেমিক্যাল কম্পোজিশনকে কীভাবে অ্যানালাইজ করা যেতে পারে। তো সেক্ষেত্রে এনসিইআরটি আমাদেরকে বলছে যে কোনো একটা লিভিং টিস্যুকে ফার্স্টলি আমাদেরকে কী করতে হবে, কালেক্ট করতে হবে। এই লিভিং টিস্যুটা হতে পারে কোনো ভেজিটেবল আর হতে পারে এ পিস অফ লিভার। দেন এটাকে আমরা কী করবো, গ্রাইন্ড করব। কোথায়, ইন ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড সলিউশন। তাহলে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড সলিউশনের মধ্যে মর্টার অ্যান্ড পেস্টেল এই দুটোকে ইউজ করে আমরা কী করব, ওই লিভিং টিস্যুকে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করার পর সেই সলিউশনের মধ্যে আমরা একটা থিক স্লারি লেয়ার দেখতে পাবো। এই যে থিক স্লারি লেয়ার আছে সেটাকে যদি আমরা স্ট্রেইনিং করি, কিসের সাহায্যে না, থ্রু এ চিজ ক্লথ অথবা কটনের সাহায্যে যদি সেটাকে আমরা স্ট্রেইনিং করি, দেন আমরা সেখানে দুটো ফ্র্যাকশন দেখতে পাবো। এই দুটো ফ্র্যাকশন, একটাকে বলা হয়ে থাকে ফিল্ট্রেট অর অ্যাসিড সলিউবল পুল, আর অন্যটাকে আমরা বলে থাকি রিটেন্টেড অর অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। তাহলে অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন অ্যান্ড অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন, যেখানে অ্যাসিড সলিউবল ফ্র্যাকশনের ক্ষেত্রে আরও একটা নাম আমরা জানি, সেটা হচ্ছে ফিল্ট্রেট, আর অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের ক্ষেত্রে সেটাকে বলা হয় রিটেন্টেড। তো এক্ষেত্রে আমাদের কোশ্চেনের জায়গা হচ্ছে এই যে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা আমাদেরকে মনে রাখতে হবে, কোনটার পর কোনটা করা হচ্ছে। কেন কোশ্চেন দিতে পারে, ফাইন্ড দ্য কারেক্ট সিকোয়েন্স ফর দ্য কেমিক্যাল কম্পোজিশন অ্যানালিসিস ইন এ লিভিং টিস্যু। একটা লিভিং টিস্যুর কেমিক্যাল কম্পোজিশন অ্যানালিসিসের ক্ষেত্রে নিচের সিকোয়েন্স কী হবে, কারেক্ট সিকোয়েন্স কী হবে। সেক্ষেত্রে 1 2 3 4 করে 4টে সেন্টেন্স আমাদেরকে দিয়ে দিল, এবং সেই 4টে সেন্টেন্সকে আমাদেরকে সিকোয়েন্সিয়ালি সাজাতে হবে কোনটার পর কোনটা হচ্ছে। তো সেক্ষেত্রে কোশ্চেন আসতে পারে। আর সব ক্ষেত্রে এটা কোশ্চেন তো হয়েই থাকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট আর হুইচ অফ দ্য ফলোইং ইজ রং। সো বি কেয়ারফুল যে কোনটার পর কোন স্টেপ হচ্ছে সেটাকে ভালো করে পড়ে নেওয়ার জন্য। এখানে আমি সেটার একটা ফ্লো চার্ট তৈরি করে দিয়েছি, কোনটার পরে কোনটা কী করা হচ্ছে। দেন আমরা আসি যে অর্গানিক কম্পাউন্ডস। এখানে যে আমরা পেলাম যে অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন, না, এই যে অ্যাসিড সলিউবল ফ্র্যাকশনের মধ্যে এনসিইআরটি কী বলছে, থাউজেন্ডস অফ অর্গানিক কম্পাউন্ডস প্রেজেন্ট আছে। তাহলে আমরা একটা জিনিস তো বুঝতে পারলাম যে অর্গানিক কম্পাউন্ডসগুলোকে আইসোলেট করার টেকনিক আমরা শিখে গেলাম, যেখানে আইদার সেটা অ্যাসিড সলিউবল ফ্র্যাকশনের মধ্যে থাকবে অথবা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে আমরা পাবো। তো এক্ষেত্রে আমরা বায়োমলিকুলস অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডসকে আইসোলেট করলাম। কোশ্চেন উঠে আসছে তাহলে ইনঅর্গানিক কম্পোনেন্টগুলো আমরা কীভাবে আইসোলেট করব। তো তার জন্য আমাদের কাছে যে প্রসেস সেটা হচ্ছে কি, ফার্স্ট একটা স্মল লিভিং টিস্যুকে আমরা কালেক্ট করব। দেন এটাকে আমরা কী করব, ড্রাই করব বাই এনি হাউ, বাই হিটিং হতে পারে অর বাই অ্যাপ্লাইং ডিফারেন্ট কেমিক্যালস হুইচ ক্যান অ্যাবজর্ব ওয়াটার। তো এভাবে আমরা কিন্তু এটাকে ড্রাই করতে পারি। ড্রাই করার পর আমরা দেখতে পাবো অল দ্য ওয়াটার ইভাপোরেটস, সমস্ত ওয়াটার কী হয়েছে, ইভাপোরেট হয়ে গেছে। দেন আমরা যে রিমেইনিং ম্যাটেরিয়াল পাবো সেটাকে আমরা কী বলবো, ড্রাই ওয়েট। তাহলে কোনো একটা লিভিং টিস্যু থেকে ওয়াটার রিমুভ হয়ে যাওয়ার পর, ওয়াটার ইভাপোরেট হয়ে যাওয়ার পর বাকি যে কম্পোনেন্ট পড়ে থাকে সেটাকে আমরা কী বলবো, ড্রাই ওয়েট বলবো। এই ড্রাই ওয়েটকে নিয়ে আমরা যদি ফার্দার ফুললি বার্নিং করি, কমপ্লিট কী বলে, কম্বিউশন যদি আমরা করে থাকি বা বার্নিং করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সমস্ত যে কার্বন কম্পাউন্ড আছে সেই কার্বন কম্পাউন্ড বা অর্গানিক কম্পাউন্ড এটা কমপ্লিটলি অক্সিডাইজড হয়ে যাবে এবং অক্সিডাইজড হয়ে গ্যাসিয়াস কম্পোনেন্ট তৈরি করবে। আর এই যে গ্যাসিয়াস কম্পোনেন্ট সেগুলো কী কী, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। এবং যে গ্যাসিয়াস কম্পোনেন্ট তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে, সেই ড্রাই ওয়েট থেকে বেরিয়ে চলে যাবে। এই ড্রাই ওয়েট থেকে গ্যাসিয়াস কম্পোনেন্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার রিমুভ হয়ে যাওয়ার পর যে রিমেইনিং কম্পোনেন্ট থাকে সেটাকে আমরা কী বলে থাকি, অ্যাশ। সেটাকে কী বলা হয়, অ্যাশ বলা হয়ে থাকে। এই যে অ্যাশ, এর মধ্যে কি আছে, ডিফারেন্ট ইনঅর্গানিক এলিমেন্টস প্রেজেন্ট থেকে থাকে এবং সেটাকে আমরা আইসোলেট করার জন্য ডিফারেন্ট টেকনিক্স ইউজ করে থাকি, যেটাকে আমরা এলিমেন্টাল অ্যানালিসিস বলে জানি। তো সেখানে আমরা কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়া সোডিয়াম, ক্লোরাইড, এই সমস্ত ডিফারেন্ট আয়ন্স কিন্তু পেতে পারি। এছাড়াও ইনঅর্গানিক কম্পাউন্ডের কিছু কিছু পার্ট সেগুলো আমরা সালফেট বা ফসফেটের ফর্মে আমরা কিন্তু অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে যুক্ত থাকতে দেখতে পাই। যেমন আমরা ফসফোলিপিডের সঙ্গে ফসফেটকে যুক্ত থাকতে দেখতে পাই, তাই না? তো এই যে ডিএনএতে ফসফেটকে দেখতে পাই। তো এই যে অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে যেহেতু এরা মিক্সড অবস্থায় থাকে, এক কম্বাইন্ড ফর্মে থাকে, ওই জন্য অনেক ক্ষেত্রে কী হয়, অ্যাসিড সলিউবল ফ্র্যাকশনের মধ্যে এই সমস্ত ইনঅর্গানিক কম্পাউন্ডসের যে ফ্রি রেডিক্যালসগুলো আছে বা আয়ন্সগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পেয়ে থাকি। দেন আমরা
যদি এলিমেন্টাল অ্যানালিসিস করি তাহলে এলিমেন্টাল অ্যানালিসিস কমপ্লিট করলে আমরা একটা লিভিং টিস্যুর এলিমেন্টাল কম্পোজিশন সম্পর্কে জানতে পারবো। আর এলিমেন্টাল কম্পোজিশন মানে কি, আমি বললাম এক একটা অ্যাটম, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোর কথা বলা হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে দেখা গেছে কি কি পাওয়া গেছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ক্লোরিন আছে, কার্বন আছে, মোস্ট কমনলি এগুলো সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়া আদার্স কম্পোনেন্টও কিন্তু আমরা দেখতে পাবো এবং সেগুলো আমরা ডিসকাসও করবো। যদি আমরা কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে আমরা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপও কিন্তু এই সমস্ত অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দেখতে পাবো, যেমন অ্যালডিহাইড, কিটোন, অ্যারোমেটিক কম্পাউন্ডস, এগুলোকেও কিন্তু আমরা একটা লিভিং বডিতে পেয়ে থাকি। পাশে আমাদেরকে একটা চার্ট এনসিআরটি দিয়ে দিয়েছে কি না, কম্প্যারিজন অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন নন লিভিং অ্যান্ড লিভিং ম্যাটার। মানে এটা নন লিভিংটা কোনটা, আর্থ ক্রাস্ট, ওকে, আর লিভিং ম্যাটার মানে লিভিং টিস্যু। তাহলে এদের দুজনের যদি এলিমেন্টাল অ্যানালিসিস করা হয় তাহলে সেখানে কী কী কম্পোজিশন পাবো, যেক্ষেত্রে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এদের ক্ষেত্রে দিয়ে দিয়েছে। এই সমস্ত এলিমেন্টগুলোর ক্ষেত্রে একটা রিলেটিভ অ্যামাউন্ট পার্সেন্টেজ ইন দ্য ফর্ম অফ পার্সেন্টেজ ওয়েট, এটা আমাদের এনসিআরটিতে দিয়ে দিয়েছে। তো দেখো সেক্ষেত্রে কী হচ্ছে, হাইড্রোজেন যেটা আমরা পাচ্ছি 0.14% অফ দ্য বডি ওয়েট, সেখানে আমাদের হিউম্যান বডিতে কতটুকু আছে, 0.5%, মানে হিউম্যান বডিতে তুলনামূলক বেশি আছে। কার্বন কী হচ্ছে, আর্থ ক্রাস্টে কম পরিমাণ আছে কিন্তু আমাদের হিউম্যান বডিতে অনেক বেশি পরিমাণে, 18.5%। অক্সিজেন আর্থ ক্রাস্টে 46.6%, আমাদের হিউম্যান বডিতে 65.0%। নাইট্রোজেন জেনারেলি কী হচ্ছে, আর্থ ক্রাস্টে পাওয়া যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কী হচ্ছে গ্যাস রূপেই আমাদের অ্যাটমসফিয়ারে পেয়ে থাকি, ওই জন্য আর্থ ক্রাস্টে এর অ্যামাউন্ট খুবই কম, যেটা নাইট্রেট সল্ট রূপে কোনো কোনো ক্ষেত্রে আমরা চিলি সল্ট পিটার বা ইন্ডিয়ান সল্ট পিটার হিসেবে আমরা পেয়ে থাকি। সেটাই কিন্তু আমাদের হিউম্যান বডিতে এটা কিন্তু 3.3% ওয়েটে প্রেজেন্ট থেকে থাকে। সালফারের 0.03%, এটা 0.3%। সোডিয়ামের ক্ষেত্রে 2.8%, সোডিয়াম আর্থ ক্রাস্টে বেশি পরিমাণে থাকে, আমাদের হিউম্যান বডিতে কম পরিমাণে থাকে। যেখানে কী হচ্ছে, ক্যালসিয়াম 3.6%, যেটা আমরা জানি কি ক্যালসিয়াম সল্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়, আমাদের যে রক্সগুলো থাকে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালসিয়াম সল্ট পাওয়া যায়, তাই না, সেখানে আমাদের হিউম্যান বডিতে এটা আছে কত, 1.5%। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2.1%, আর সেটা আমাদের হিউম্যান বডিতে আছে 0.1%, ভেরি রেয়ার অ্যামাউন্টে পাওয়া যায়। আর সিলিকন যেটা আমাদের বডিতে পাওয়া যায় না বললেই চলে জেনারেলি, কিন্তু সেটা কি হচ্ছে আর্থ ক্রাস্টে কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে একটা কম্পারেটিভ টেবিল আমাদেরকে দিয়ে দিয়েছে। জেনারেলি এই চার্ট থেকে কোনো কোশ্চেন হয় না, তবে যদি কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে কোন এলিমেন্ট সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে কোন এলিমেন্ট সব থেকে বেশি পরিমাণে আমরা পাচ্ছি, তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন হিউম্যান বডি সেটা হচ্ছে অক্সিজেন, সেটা কত, 65%। আর সেকেন্ড অ্যাবান্ডেন্ট হচ্ছে কার্বন, সেটা হচ্ছে 18.5%। ওকে, তো এই হলো আমাদের কম্পোজিশনের গল্প। দেন আমরা ডিসকাস করব, আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, লিস্ট অফ রিপ্রেজেন্টেটিভ ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস অফ লিভিং টিস্যু। একটা লিভিং টিস্যুতে কোন কোন ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট জেনারেলি প্রেজেন্ট থাকে, মোস্ট অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট থেকে থাকে, এবং তারা কি ফর্মে প্রেজেন্ট থেকে থাকে, তাদের আয়নিক ফর্মটা কী আছে সেটা সম্পর্কে আমরা দেখব। জেনারেলি আমরা সোডিয়ামকে Na+ রূপে পেয়ে থাকি, পটাশিয়ামকে আমরা K+ রূপে, ক্যালসিয়ামকে আমরা Ca2+ রূপে, ম্যাগনেসিয়ামকে আমরা Mg2+ রূপে, ওয়াটারকে আমরা H2O ফর্মে। এছাড়াও আমরা এই সমস্ত কম্পোনেন্টসগুলোকে কম্পাউন্ডসের ফর্মেও পেতে পারি, NaCl, ক্যালসিয়াম কার্বনেট, ফসফেট বা সালফেট এর ফর্মে আমরা পেতে পারি। ওকে, দেন আমরা ডিসকাস করছি এমন একটা ছোট টপিকস যেটা হচ্ছে মাইক্রোমলিকিউলস। যে মাইক্রোমলিকিউলস আর ম্যাক্রোমলিকিউলস, চলো এই কনসেপ্টটাকে আমরা অন্য জায়গা থেকে একটু দেখে আসি। যেটা কি হচ্ছে, এনসিআরটিতে পিছনের দিকে এই চ্যাপ্টারটা খুবই র্যান্ডমলি সাজিয়েছে, যে কারণে এটা আমাদেরকে একটা প্রিসাইজ ফর্মে পড়তে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টপিক সেটিং করেছে বায়োম্যাক্রোমলিকিউলস, কিন্তু এর মধ্যে সমস্ত বিষয়টাই ডিসকাস করেছে। এই যে বায়োম্যাক্রোমলিকিউলস কি বলছে, দেয়ার ইজ ওয়ান ফিচার কমন টু অল দোজ কম্পাউন্ডস ফাউন্ড ইন দ্য অ্যাসিড সলিউবল পুল। তাহলে অ্যাসিড সলিউবল পুলে যে সমস্ত কম্পাউন্ডসগুলো পাওয়া যায় তাদের ক্ষেত্রে একটা কমন ফিচার আমরা দেখতে পাই। আর সেই কমন ফিচারটা কি, এদের সবারই ওয়েট কি হচ্ছে 18 to 800 ডাল্টন এর মধ্যে। তাহলে অ্যাসিড সলিউবল পুলে যে সমস্ত বায়োমলিকিউলসগুলো প্রেজেন্ট আছে তাদের সবারই কী হচ্ছে মলিকুলার ওয়েট 18 to 800 ডাল্টনের মধ্যে হয়ে থাকে।
কিন্তু সেখানে যখন আমরা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের কথা বলছি, সেখানে কি হচ্ছে, জেনারেলি আমরা 4 টাইপের কিন্তু কম্পাউন্ড দেখতে পাচ্ছি। তাহলে চলো এগুলোকে আমরা পয়েন্ট আউট করি। তাহলে বলছে all those compounds found in the acid soluble pool have molecular weight ranging from 18 to 800 Daltons approximately. অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনে জেনারেলি আমরা 4টে কম্পোনেন্ট দেখতে পাই, 4 রকমের অর্গানিক কম্পাউন্ড দেখতে পাই। সেগুলো কি কি? প্রোটিনস, নিউক্লিক অ্যাসিডস, পলিস্যাকারাইডস অ্যান্ড লিপিডস। যেখানে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে লিপিড হচ্ছে একটা এক্সেপশন। কেন লিপিড একটা এক্সেপশন? বিকজ লিপিড যেটা আছে না, সেই লিপিড কি হচ্ছে, মাইক্রোমলিকুলার হয়ে থাকে। মাইক্রোমলিকুল মানে কি? মানে কি, যেখানে কি হচ্ছে, এর মলিকুলার ওয়েট কিন্তু 800 ডাল্টনের থেকে কম। কি বলছে? দ্য ক্লাসেস অফ কম্পাউন্ড, এই যে ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে যে কম্পাউন্ডগুলো আমরা পাচ্ছি, তাদের সবারই কিন্তু প্রায় মলিকুলার ওয়েট কী হয়ে থাকে, 10,000 ডাল্টন বা তার উপরে হয়ে থাকে। কাদের ক্ষেত্রে? এটা ম্যাক্রোমলিকুলস। ওকে, এই যে গল্পটা আমরা কাদের ক্ষেত্রে বলছি, এটা ম্যাক্রোমলিকুলস। ম্যাক্রোমলিকুলস কথাটা বলা ভুল হবে, আমরা বলতে পারি অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন এর মধ্যে যে কম্পাউন্ডগুলো পাওয়া যায়, সেই কম্পাউন্ডগুলোর রেঞ্জ জেনারেলি 10,000 ডাল্টন বা তার বেশি হয়ে থাকে। আর এই জন্য এই সমস্ত কম্পাউন্ডগুলোকে আমরা কি করতে পারি, দুটো ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। কি কি সেই দুটো ক্যাটাগরি? না, জেনারেলি একটা হচ্ছে যাদের ক্ষেত্রে মলিকুলার ওয়েট লেস দ্যান 1000 ডাল্টন, 1000 ডাল্টনের থেকে কম হবে। আর আরেকটা হচ্ছে যাদের ক্ষেত্রে মলিকুলার ওয়েট 1000 ডাল্টনের বেশি হবে। তাহলে 1000 ডাল্টন থেকে যদি কম হয়, তাদেরকে জেনারেলি আমরা মাইক্রোমলিকিউলস বলবো, বা সিম্পলি এদেরকে আমরা বায়োমলিকিউলস বলবো। কিন্তু যাদের ক্ষেত্রে আমরা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে পাচ্ছি, তাদেরকে আমরা ম্যাক্রোমলিকিউলস বা বায়োম্যাক্রোমলিকিউলস বলবো। এখন কোশ্চেন উঠে আসলে যে এক্সেপশন অফ লিপিডের গল্প, যেটা কি হচ্ছে, ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে তো ছিল, বাট সেটা এক্সেপশন হিসেবে ছিল। কেন এটাকে এক্সেপশন বলছি? বিকজ এটা হচ্ছে একটা পলিমারিক সাবস্টেন্স, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা লিপিড যে আছে তার কিন্তু নিজস্ব যে মলিকুলার ওয়েট, সেটা কিন্তু কখনো 800 ডাল্টনকে ক্রস করে না। তার মানে কি, এটা অ্যাসিড সলিউবল ফ্র্যাকশনের মধ্যে থাকা উচিত, বাট তারপরেও এটা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে চলে আসছে। এবার কীভাবে আসছে, তার অ্যান্সারে এনসিইআরটি আমাদেরকে বলছে যে এই যে সেল মেমব্রেনের মধ্যে আমরা লিপিড পেয়ে থাকি, সেই সেল মেমব্রেনের মধ্যে এই লিপিড মলিকিউলস এমনভাবে অ্যারেঞ্জড থাকে, যখন আমরা সেটাকে গ্রাইন্ডিং করছি, তখন এই সেল স্ট্রাকচার বা সেল মেমব্রেন কি হচ্ছে, ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। আর এই ডিসরাপ্ট হওয়ার কারণে সেটা কি হচ্ছে, ব্রোকেন ইন্টু পিস হয়ে যাচ্ছে। আর পিস হয়ে যাওয়ার পর তারা কী করছে, ভেসাইকেল ফর্মেশন করছে। যে ভেসাইকেলগুলো কি হচ্ছে, নট ওয়াটার সলিউবল, যেগুলো ওয়াটার সলিউবল হয় না। তো যখন ওয়াটার সলিউবল হচ্ছে না, তখন সেটা কি হচ্ছে, মেমব্রেন ফ্র্যাগমেন্টস রূপে, এই ভেসিকেল রূপে কি হচ্ছে, অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে প্রেজেন্ট থেকে যাচ্ছে, অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে প্রেজেন্ট থেকে যাচ্ছে। আর ওই জন্য এটা ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশনের মধ্যে আসছে। বাট লিপিড অ্যাকচুয়ালি কি হচ্ছে, ম্যাক্রোমলিকিউলস নয়, এটা একটা মাইক্রোমলিকিউলস। তো এটা আমরা দেখতে পেলাম। অন্যদিকে অ্যাসিড সলিউবল পুল যেটা আছে, সেটা কি হচ্ছে, জেনারেলি সাইটোপ্লাজমিক কম্পোজিশনকে ডিনোট করে থাকে। কাকে ডিনোট করে? সাইটোপ্লাজমিক কম্পোজিশন। তাহলে ম্যাক্রোমলিকিউলস ফর্ম সাইটোপ্লাজম অ্যান্ড অর্গানেলিস বিকাম দ্য অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। তাহলে যে সমস্ত ম্যাক্রোমলিকিউলসগুলো সাইটোপ্লাজম এবং সেল অর্গানেলিকে ফর্মেশন করছে, তারা কি হচ্ছে, অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে চলে আসছে। কিন্তু যে অ্যাসিড সলিউবল পুলে যাদেরকে আমরা পাচ্ছি, তারা জেনারেলি শুধুমাত্র সাইটোপ্লাজমিক কম্পোজিশনের মধ্যে প্রেজেন্ট থেকে থাকে, সেল অর্গানেলিতে জেনারেলি এদের এক্সিস্টেন্স নেই। ওকে, তাহলে আমি যেটা ফার্স্টেই বলেছিলাম, যে সেল অর্গানেলিতে অথবা সেলের সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্ট মলিকিউলস প্রেজেন্ট থেকে থাকে। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত মলিকিউলসগুলো প্রেজেন্ট থাকছে, সেই সমস্ত মলিকিউলসগুলোকে আমরা কি বলছি না, সেটা অ্যাসিড ইনসলিউবল পুলের, অ্যাসিড সলিউবল পুলের মধ্যে আসছে। বাট যখন আমরা সাইটোপ্লাজম এবং সেল অর্গানেলি দুজনের মধ্যেই কমন
কম্পোজিশন হিসেবে আমরা দেখছি, তখন কিন্তু সেক্ষেত্রে ম্যাক্রোমলিকিউলসের পার্ট আসছে এবং তারা জেনারেলি কী হচ্ছে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে চলে আসছে। তাহলে আমরা যে আইডেন্টিফিকেশন পয়েন্টগুলোকে দেখলাম, এখান থেকে সেটা কি দেখতে পেলাম যে সমস্ত অ্যাসিড সলিউবল পুলের মধ্যে থাকা কম্পোনেন্টসগুলো এর মলিকুলার ওয়েট জেনারেলি 800 ডাল্টন থেকে কম হয়ে থাকে। যারা ম্যাক্রোমলিকিউলস হয়ে থাকে বা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে থাকে তাদের সবারই কী হচ্ছে মলিকুলার ওয়েট 10,000 ডাল্টন বা তার বেশি হয়ে থাকে। তবে এক্সেপশন আছে লিপিড, যার মলিকুলার ওয়েট 800 ডাল্টন ক্রস না করলেও সেটা কিন্তু এই অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে চলে আসে। এখন কোশ্চেন উঠে আসছে এটা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে কেন আছে, আর তার অ্যান্সারে আমাদেরকে এনসিইআরটি কী বলছে যে জেনারেলি লিপিড কী হচ্ছে কোথায় পাওয়া যায়, আমাদের সেল মেমব্রেনের মধ্যে পাওয়া যায়। আর সেই সেল মেমব্রেন যখন আমরা সেলটাকে বা লিভিং টিস্যুটাকে গ্রাইন্ডিং করছি তখন সেই সেল মেমব্রেন থেকে ওটা ডিসরাপ্ট হয়ে যায়, এবং ডিসরাপ্ট হয়ে যাওয়ার পর সেটা কী করছে ভেসাইকেল ফর্মেশন করে। আর এই ভেসাইকেলগুলো সেল মেমব্রেনের যে পার্ট আছে সেই পার্টের সঙ্গে ফ্র্যাগমেন্টের সঙ্গে জুড়ে সেটা কি হচ্ছে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে থেকে যায়, সেটা অ্যাসিড সলিউবল পুলের মধ্যে আসে না। কেন? লিপিড জেনারেলি ওয়াটার ইনসলিউবল হয়ে থাকে। তো বাস এই হচ্ছে আমাদের এই পোর্শনের ডিসকাশন। এবার আমরা দেখি মাইক্রোমলিকিউলস কারা কারা। তাহলে যদি আমরা দেখি মাইক্রোমলিকিউলসের এক্সাম্পল, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোমলিকিউলস হচ্ছে অ্যামিনো অ্যাসিডস, নিউক্লিওটাইডস, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড লিপিড, আর তার সঙ্গে আমরা মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইডকে দেখতে পাচ্ছি মাইক্রোমলিকিউলস হিসেবে। তো আমরা ফার্স্ট ডিসকাশন শুরু করছি আমাদের অ্যামিনো অ্যাসিডকে নিয়ে। কেন অ্যামিনো অ্যাসিড পড়লে তবেই আমরা বাকিটা ডিসকাস করতে পারবো। তো ফার্স্ট আমরা যখন অ্যামিনো অ্যাসিডকে ডিসকাস করছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যামিনো অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। যে অর্গানিক কম্পাউন্ডে কী হচ্ছে একটা অ্যামিনো গ্রুপ প্রেজেন্ট থাকবে আর একটা অ্যাসিডিক গ্রুপ বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ প্রেজেন্ট থাকবে। তাহলে এমন কোনো কম্পাউন্ড যে কম্পাউন্ডের ক্ষেত্রে একটা অ্যামিনো গ্রুপ প্রেজেন্ট আছে এবং একটা অ্যাসিড গ্রুপ প্রেজেন্ট আছে, বোথ ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকবে, তো তখন সেই ধরনের অর্গানিক কম্পাউন্ডকে আমরা বলবো অ্যামিনো অ্যাসিডস। বাট অ্যামিনো অ্যাসিডস ডিফারেন্ট টাইপসের হতে পারে, আলফা অ্যামিনো অ্যাসিডস, বিটা অ্যামিনো অ্যাসিডস, গামা অ্যামিনো অ্যাসিডস। কিন্তু আমাদের সিলেবাসে আমাদের হিউম্যান বডিতে বা আমাদের অ্যানিম্যাল বডিতে বা আমাদের প্ল্যান্ট বডিতে বা আমাদের লিভিং টিস্যুতে যে সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলো আছে তারা সবাই কি হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিডস। এই যে আলফা অ্যামিনো অ্যাসিডস কেন বলা হচ্ছে, কারণ এই যে অ্যামিনো গ্রুপ এবং অ্যাসিড গ্রুপের কথা বলা হচ্ছে তারা সেম কার্বনে প্রেজেন্ট থাকতে হবে। যদি সেম কার্বনে প্রেজেন্ট থাকে তখন সেই ধরনের অ্যামিনো অ্যাসিডকে আমরা বলবো আলফা অ্যামিনো অ্যাসিড, বিকজ ওই কার্বন যে কার্বনের সঙ্গে এটা যুক্ত আছে সেই ধরনের কার্বনকে বলা হয় আলফা কার্বন। তার মানে কি, আমরা এক কথায় যদি বলি তাহলে কি হচ্ছে, এটা এক ধরনের মিথেন সাবস্টিটিউয়েন্ট। তো আমরা এখানে দেখিয়েছি মিথেনের ফর্মুলা কী হয়ে থাকে CH4, তাই না? এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্বনের 4টে ভ্যালেন্সিতে 4টেতে কী হচ্ছে 4টে হাইড্রোজেন অ্যাটম আছে। কিন্তু যখনই আমরা সেখান থেকে অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড ফরমেশন করব তখন কী হচ্ছে সেখান থেকে 3টে হাইড্রোজেন কী হবে রিপ্লেস হয়ে যাবে, সাবস্টিটিউট হয়ে যাবে 3টে ডিফারেন্ট গ্রুপ দিয়ে। একটাকে আমরা বলছি COOH গ্রুপ, একটাকে বলছি ভ্যারিয়েবল R গ্রুপ, আর একটাকে বলছি অ্যামিনো গ্রুপ। তো সেটা এখানে বলছে যে 4 সাবস্টিটিউয়েন্ট গ্রুপস অকুপাইং দ্য 4 ভ্যালেন্সি পজিশনস, হাইড্রোজেন, কার্বক্সিল গ্রুপ, অ্যামিনো গ্রুপ অ্যান্ড ভ্যারিয়েবল R গ্রুপ। এই 4টে গ্রুপ রিপ্লেস করছে 4টে হাইড্রোজেন অ্যাটমকে বা 4টে ভ্যালেন্সিকে। এই হয়ে গেল আমাদের অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার। এখন এই যে R গ্রুপ আছে সেটাকে ভ্যারিয়েবল গ্রুপ বলা হচ্ছে, বিকজ এই R গ্রুপের ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম প্রেজেন্ট থাকার জন্য সেটা কি হচ্ছে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড ফরমেশন করে থাকে। আর সেক্ষেত্রে আমাদের এনসিইআরটি 3টে এক্সাম্পল দিচ্ছে। ফার্স্ট এক্সাম্পল যেটা, সেখানে কি বলছে, যদি R গ্রুপের পজিশনে কোনো হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট থাকে তাহলে সেই ধরনের অ্যামিনো অ্যাসিডকে আমরা বলে থাকি গ্লাইসিন। যদি মিথাইল গ্রুপ প্রেজেন্ট থাকে তখন সেটাকে বলা হয় অ্যালানিন, আর যদি হাইড্রক্সি মিথাইল প্রেজেন্ট থাকে তখন সেটাকে বলা হয় সেরিন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি R গ্রুপ কোথায় আছে, এই ভ্যালেন্সিতে। তাহলে সেটাই দেখো এখানে কী হচ্ছে, এই ভ্যালেন্সিতে যখনই আমরা দেখতে পাচ্ছি R এর জায়গাতে হাইড্রোজেন অ্যাটম তখন সেটাকে বলছি গ্লাইসিন। যখন সেখানে আমরা দেখতে পাচ্ছি মিথাইল গ্রুপ CH3 তখন সেটা হচ্ছে অ্যালানিন, আর যখন সেখানে হাইড্রক্সি মিথাইল অর্থাৎ CH2OH তখন সেটাকে আমরা বলছি সেরিন। এরকমভাবেই R গ্রুপ ভ্যারি করার কারণে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডস তৈরি হতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট কোনটা, আমাদের বডিতে যেগুলো কাজে লাগবে। আর অ্যামিনো অ্যাসিডগুলো পলিমারাইজেশনের মাধ্যমে পেপটাইড বন্ড ফরমেশনের মাধ্যমে পরস্পরের সঙ্গে জুড়ে আমরা জানি প্রোটিন ফরমেশন করে। আর এই যে প্রোটিন ফরমেশন বা প্রোটিন সিনথেসিস যে প্রসেস সেটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন প্রসেসে প্রোটিন ফরমেশনের জন্য যে সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলো রেসপন্সিবল তাদেরকে আমরা বলে থাকি প্রোটিন সিনথেসাইজিং বা প্রোটিন ফর্মিং অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনেসিয়াস অ্যামিনো অ্যাসিড।
এই যে প্রোটিনেসিয়াস অ্যামিনো অ্যাসিডের নাম্বার অ্যাকর্ডিং টু এনসিআরটি এটা 20 ইন নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এনসিআরটি বলছে দেয়ার আর 3 অফ 20, মানে 20টার মধ্যে মাত্র 3 যেটাকে দেখানো হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি এখানে 20 টাইপসের অ্যামিনো অ্যাসিড আছে। আরও এক জায়গাতে বলছে অকার্স ইন প্রোটিনস আর অনলি অফ 20 টাইপস। তার মানে কি প্রোটিনে যে সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলো প্রেজেন্ট থাকে সেগুলো জেনারেলি 20 টাইপসের হয়ে থাকে, সেটা আমাদের এনসিআরটি বলছে। আর সেই জন্য আমি লিখেছি ডিউ টু ভ্যারিয়েশন ইন আর গ্রুপ দেয়ার আর 20 প্রোটিন ফর্মিং অ্যামিনো অ্যাসিডস আর প্রেজেন্ট। এই যে অ্যামিনো অ্যাসিডসগুলো আছে সেগুলোকে ডিফারেন্ট প্রসেসে বা ডিফারেন্ট ওয়েতে আমরা ক্লাসিফাই করতে পারি। কিসের উপর বেস করে ক্লাসিফিকেশন? ফার্স্ট যদি আমরা দেখি অন দ্য বেসিস অফ ইসেন্সিয়ালিটি। ইসেন্সিয়ালিটি মিনস কি? আমাদের বডি প্রোটিন ফর্মেশন করতে পারছে বা বিভিন্ন মেটাবলিক প্রসেস কমপ্লিট করছে। এই যে মেটাবলিক প্রসেসগুলো কমপ্লিট করছে সেই মেটাবলিক রিয়াকশনে বাই প্রোডাক্ট হিসেবে বা কখনো কখনো মেইন প্রোডাক্ট হিসেবে ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডস ফর্মেশন হয়ে থাকে। যদি আমাদের বডি সেই অ্যামিনো অ্যাসিডগুলোকে ফর্মেশন করতে পারে বা সিনথেসাইজ করতে পারে তাহলে সেগুলোকে আমাদেরকে বাইরে থেকে ফুড কনজাম্পশনের মাধ্যমে আমাদেরকে কিন্তু সেই সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলোকে নিতে হবে না, তাহলে এটা নন এসেন্সিয়াল হয়ে যাবে। বাট যদি আমাদের বডি সেই অ্যামিনো অ্যাসিডগুলোকে ফর্মেশন করতে না পারে বা সিনথেসাইজ না করতে পারে তখন সেটাকে বলা হয় এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। কেন? সেটাকে আমাদের ফুড কনজাম্পশনের মাধ্যমে আমাদেরকে সেটা অ্যাকসেপ্ট করাটা কী হয়, এসেন্সিয়াল হয়ে পড়ে। তাই এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড কেন বলছি? কারণ আমাদেরকে ফুড কনজাম্পশনের মাধ্যমে সেটাকে কনজিউম করতে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে এসেন্সিয়াল। আর যদি আমাদের বডি সেটাকে সিনথেসাইজ করতে পারে, আমাদেরকে ফুড কনজাম্পশনের মাধ্যমে কনজিউম না করতে হয়, তখন সেটাকে বলা হবে নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। এই যে নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড সেটা 10, আর যেটা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড সেটাও নাম্বারে 10। কিন্তু এখানে একটা ডাটা আমাদেরকে মনে রাখা দরকার, কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো সেমি এসেন্সিয়াল হিসেবে কাজ করে। তাহলে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে আবার দুটো অ্যামিনো অ্যাসিড আমরা এমন পেতে পারি যেগুলোকে আমরা সেমি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড বলতে পারি। তাহলে আলটিমেটলি যদি আমরা দেখি সেটা আবার দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড হবে, 8 and 2, যেখানে 8 হচ্ছে এসেন্সিয়াল আর 2 হচ্ছে সেমি এসেন্সিয়াল। সেমি এসেন্সিয়াল কেন বলছি? বিকজ এরা কি হচ্ছে লাইফের একটা স্টেজে কী হচ্ছে আমাদের বডি ফর্মেশন করতে পারে না, আর একটা স্টেজে আমাদের বডি ফর্মেশন করতে পারে। তাহলে আমাদের বডি একটা স্টেজে সিনথেসাইজ করছে তখন সেটা নন এসেন্সিয়াল, বাট যখন আমাদের বডি এটাকে সিনথেসাইজ করছে না তখন সেটা আমাদের জন্য এসেন্সিয়াল হয়ে পড়ছে। তাই এদেরকে আমরা বলে থাকি সেমি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। যেহেতু আমাদের এনসিআরটিতে এই এসেন্সিয়াল বা নন এসেন্সিয়াল সম্পর্কে বিশেষ কিছু ডিসকাশন করেনি, ওই জন্য আমাদের ডিসকাশন আমি বেশি দেখতে নিয়ে যাচ্ছি না। ওকে, নেক্সট চলে আসি কি অন দ্য বেসিস অফ নাম্বার অফ অ্যামিনো গ্রুপস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপস। তাহলে অ্যামিনো গ্রুপস এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের নাম্বারের অনুসারে নাম্বারের উপরে বেস করে আমরা এটাকে কী করতে পারি, 3টে ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। নাম্বার 1 হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক কোন ক্ষেত্রে হবে? যখন COOH গ্রুপ অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের নাম্বার NH2 গ্রুপ অপেক্ষা বেশি হবে একটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে, তখন সেটাকে আমরা বলবো অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। আর তার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ্লুটামিক অ্যাসিড অ্যান্ড অ্যাসপার্টিক অ্যাসিড। অন্যদিকে বেসিক অ্যামিনো অ্যাসিড কাকে বলছি? যখন আমাদের বডিতে পাওয়া কোনো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে NH2 গ্রুপের নাম্বার COOH গ্রুপ অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ অপেক্ষা বেশি হবে তখন সেটাকে বলা হবে বেসিক অ্যামিনো অ্যাসিড। এবং সেক্ষেত্রে 3টে এক্সাম্পল আর্জিনিন, হিস্টিডিন অ্যান্ড লাইসিন। আর যদি অ্যামিনো অ্যাসিডে কী হচ্ছে COOH গ্রুপ এবং NH2 গ্রুপের নাম্বার ইকুয়াল হয় তখন সেই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলা হয় নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, যার এক্সাম্পল হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন অ্যান্ড ভ্যালিন। শুধু এই 3টেই নয়, এই যে 5টা বাদ দিয়ে বাকি যে 15টা অ্যামিনো অ্যাসিড আমরা পাবো সেই 15 অ্যামিনো অ্যাসিড প্রত্যেকেই হচ্ছে কি নিউট্রাল অ্যামিনো অ্যাসিড। নেক্সট 3 নম্বর ক্লাসিফিকেশন ওয়ে সেটা হচ্ছে কি অন দ্য বেসিস অফ নেচার অফ আর গ্রুপ। আর গ্রুপ যেটা আছে সেই আর গ্রুপের নেচারের উপর বেস করে আমরা এটাকে ফার্দার দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি অ্যালিফ্যাটিক আর একটাকে বলছি অ্যারোমেটিক। অ্যারোমেটিক কখন বলবো? যখন সেখানে একটা ফিনাইল গ্রুপ বা বেনজিন রিং প্রেজেন্ট থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যারোমেটিক। তাহলে এই অ্যারোমেটিসিটির অনুসারে আমরা যদি দেখি তাহলে 3টে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড আমাদের আছে। নাম্বার 1 ফিনাইল অ্যালানিন, নাম্বার 2 টাইরোসিন অ্যান্ড নাম্বার 3 ট্রিপ্টোফ্যান। যেখানে কি হচ্ছে বাকি যে 17টা আছে সেটা কি হচ্ছে সবই অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকি। এবার আমরা এনসিআরটিতে কী বলছে সেটাকে একটু ডিসকাস করি। বলছে কি এতক্ষণ আমরা কি হচ্ছে ডিফারেন্ট টাইপসের অ্যামিনো অ্যাসিড পড়ছিলাম, এবার হচ্ছে প্রপার্টিসের গল্পে আসছি। যদি আমরা অ্যামিনো অ্যাসিডের কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টির দিকে দেখি
তাহলে সেখানে কি হচ্ছে, এটা জেনারেলি 3টে গ্রুপের উপর ডিপেন্ড করে, অ্যামিনো অ্যাসিড, কার্বক্সিল গ্রুপ অ্যান্ড ফাংশনাল গ্রুপ যেটা আছে আর গ্রুপ, যেটা এই আর গ্রুপের উপরে ডিপেন্ড করে। তাহলে এই 3টে গ্রুপের নেচারের উপরে বেস করে এদের কিন্তু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি ডিপেন্ড করে থাকে। আর এই কেমিক্যাল প্রপার্টি বা ফিজিক্যাল প্রপার্টির গল্প যখনই আসছে তখনই কী হচ্ছে, সেখানে অ্যাসিডিক নাকি বেসিক নাকি নিউট্রাল সেটার উপরে কিন্তু চলে আসছে। তাহলে সেটা তো আমরা অলরেডি আগে পড়ে ফেললাম। অন্যদিকে অ্যারোমেটিসিটি মানে কি, স্মেল, অর্ডার, সুইট অর্ডার থাকবে কি থাকবে না, অ্যারোমেটিক অর্ডার থাকবে কি থাকবে না, তো সেটা ডিপেন্ড করে কি আর গ্রুপের উপরে, সেটা অ্যারোমেটিসিটি আছে কি নেই। আর একটা প্রপার্টি আমরা দেখতে পাই এদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আয়োনাইজেবল নেচার অফ NH2 অ্যান্ড COOH গ্রুপ। ডিফারেন্ট পিএইচের সলিউশনে এই NH2 গ্রুপগুলো এবং COOH গ্রুপগুলো ডিফারেন্টভাবে কী হচ্ছে আয়োনাইজ হয়, আর সেক্ষেত্রে আমরা এদের ডিফারেন্ট স্ট্রাকচার দেখতে পাই। যেমন কি হচ্ছে, আমরা যদি পজিটিভ আয়ন দেখি, তার মানে কী হচ্ছে, সেটা অ্যাসিডিক সলিউশনের মধ্যে, কোনো অ্যাসিডিক পিএইচের সলিউশনের মধ্যে কী হচ্ছে, এই অ্যামিনো অ্যাসিডকে সলিউবলাইজ করা হয়েছে, যার কারণে কী হচ্ছে, ওই সলিউশন থেকে H+কে অ্যাকসেপ্ট করে NH2 গ্রুপটা কী হয়েছে, পজিটিভ আয়ন ফর্মেশন করেছে। যদি আমরা সেটাকে কোনো বেসিক সলিউশনের মধ্যে রাখি, তাহলে কী হচ্ছে, সেই বেসিক সলিউশনের মধ্যে এই COOH গ্রুপ কী করবে, H+ ডোনেট করবে এবং ডোনেট করার মাধ্যমে সে কী হবে, নেগেটিভ আয়ন ফর্মেশন করবে। কিন্তু সেটাকে যদি কোনো একটা আইসো ইলেকট্রিক পয়েন্ট পিএইচ, কোনো একটা আইসো ইলেকট্রিক পয়েন্ট পিএইচ মানে এমন একটা পিএইচ যে পিএইচ একই সঙ্গে অ্যাসিড গ্রুপ H+ ডোনেট করবে এবং অ্যামিনো গ্রুপ সেটা কি হচ্ছে অ্যাকসেপ্ট করবে, H+কে অ্যাকসেপ্ট করবে, তো তখন সেই ধরনের পিএইচকে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট পিএইচ। এই আইসো ইলেকট্রিক পয়েন্ট পিএইচে কী হচ্ছে, একটা অ্যামিনো অ্যাসিড জুইটার আয়ন ফর্মেশন করে, যেখানে একই সাইডে একই সঙ্গে একই মলিকিউলসে আমরা পজিটিভ এবং নেগেটিভ আয়নকে দেখতে পাবো। তো বাস এই হলো আমাদের আজকের ডিসকাশন, যেখানে আমরা কী করলাম, অ্যামিনো অ্যাসিড সম্পর্কে কমপ্লিট ডিসকাশন করলাম এবং সেক্ষেত্রে অ্যামিনো অ্যাসিডের ডিফারেন্ট পয়েন্টস আমরা ডিসকাস করলাম। একটা এক্সট্রা পয়েন্ট আমি এখানে লিখেছি, বাট এটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড। অনেক ক্ষেত্রে কিছু কিছু অ্যামিনো অ্যাসিডের মধ্যে সালফার অ্যাটম প্রেজেন্ট থাকে, তো এই ক্ষেত্রে একটা স্পেশাল কোশ্চেনও হয়ে থাকে অনেক সময় যে সালফার কন্টেনিং অ্যামিনো অ্যাসিড কোনটা বা কোনটা নয়। তো সেক্ষেত্রে নিউমোনিক্স আমরা মনে রাখবো CMC, আর সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি এই CMCর ফুল ফর্ম কি, CMCর ফুল ফর্ম হচ্ছে সিস্টিন, মিথিওনিন অ্যান্ড সিস্টাইন। সিস্টিন, মিথিওনিন অ্যান্ড সিস্টাইন 3টে অ্যামিনো অ্যাসিড আছে যেখানে সালফার গ্রুপ প্রেজেন্ট থাকে। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব লিপিডস অ্যান্ড নিউক্লিওটাইডস। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।